আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না। আজকের এই বাংলাদেশ যদি আপনি মনে করেন যে ঠিক করতে চান, তাহলে এই মুহূর্তে শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশ আপনার ঠিক করা সম্ভব না। মাত্র কিছুক্ষণ আগেই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উপদেষ্টা পদে মনোনীত হওয়া নাহিদ পদত্যাগ করেছেন। তো তার পদত্যাগ করার পর তার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে, পাশাপাশি ডক্টর ইউনূসের সাথে সেই আলিঙ্গন করা বিশেষ মুহূর্ত দেখে অনেকেই কান্নাও করেছেন। সরকার কোনোভাবে অ্যাক্টিভ না। উপদেষ্টার উচিত এই ব্যর্থতার দায় নিয়ে এতগুলো ধর্ষণ, এতগুলো খুন, ছিনতাইয়ের দায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। গতকাল রাত থেকে মানুষ পেটানোর নানা ভিডিও ছড়িয়ে পড়লো ফেসবুকে। সব সময় ভিডিও না থাকলে অন্তত তথ্য, অমুক জায়গায় চোর ধরা হয়েছে, তমুক জায়গায় ডাকাত ধরা হয়েছে, ছিনতাইকারী ধরা হয়েছে, তাদেরকে পেটানো হচ্ছে, লাইট পোস্টের সাথে ল্যাম্প পোস্টের সাথে বেঁধে পেটানো হচ্ছে। এবং একটা নিউজ দেখলাম, কেউ লিখেছেন কোন যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময় নিশ্চিত করে দিয়েছেন যে সরকার না আসা পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকছে, সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না। এটা নিশ্চিত যে সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না। তিনি এটাও বলেছেন যে দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী বিভিন্ন ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত, যদিও এটার কোনো কথা ছিল না। বল প্রয়োগ করতে নিষেধ করেছেন আপনার বাহিনীকে, ভালো কথা, ছেড়ে দিন জনগণের হাতেই। দেশ কোথায় যায় আমরা দেখতে চাই, চূড়ান্ত পর্যায়ে কোথায় যায়, চূড়ান্ত পর্যায়ে তো নেমেই। অনেকেই বলতেছে বিএনপির চাপে পড়ে এই উপদেষ্টা নাহিদ পদত্যাগ করছে, আবার অনেকেই বলতেছে আওয়ামী লীগের ভয়ে এই উপদেষ্টা নাহিদ পদত্যাগ করছেন। তো বন্ধুরা, কেন এই উপদেষ্টা পদত্যাগ করলেন তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। এই বিষয় নিয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হয়ে যাবেন। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমরা নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব কি কারণে বা কেন পদত্যাগ করলেন এই উপদেষ্টা নাহিদ। উপদেষ্টা পদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগের পর ছাত্ররা এখন বিএনপির সাথে সমঝোতার পথে। এটা খুবই দুঃখজনক। বিএনপি খুশি, বিএনপির অনেকে অভিনন্দনও জানাচ্ছে। সম্ভাবনা ছিল যে বিএনপিকে চ্যালেঞ্জ করবে ছাত্ররা, বিএনপির বিকল্প হয়ে উঠবে। বিএনপির ল্যাজ ধরে ক্ষমতা আসবে কেন, ছাত্ররা ক্ষমতায় আসবে। বরং আমরা এটা বলেছিলাম যে জামাত ইসলামের ল্যাজ ধরে নয়, বরং জামাত ইসলামী ছাত্রদের সাথে জোট করবে। ছাত্ররা থাকবে তার নেতা, জামাত থাকবে ছাত্রদের কর্মী। বিএনপি ছাত্রদের ভয় পাবে, সমীহ করবে। কিন্তু না, ছাত্ররা সেই সম্ভাবনাগুলোকে অঙ্কুরেই বিনষ্ট করে দিল এবং তারা এখন বিএনপির সাথে দর কষাকষি করে কিছু সিট পেতে চায়। ফাহাম আব্দুল সালাম যে ন্যারেটিভ ক্রিয়েট করেছিল সেটা এখন ছাত্ররা অনুসরণ করছে, যে ছাত্রদের তো একটা নিরাপত্তা লাগবে, অন্য কেউ ছাত্রদের বাঁচাতে পারবে না। এই জন্য বিএনপির সাথে থাকলেই তারা নিরাপদ। বিএনপির সাথে থেকে দর কষাকষি করে কিছু সিট টিট যদি পায় হয়ে যাবে। কারণ দেখেন, এটা বিএনপি একটা পুরনো দল, তাদের সাথে চালাকি করা তো সহজ নয়। এখন ছাত্ররা ভেবেছিল যে 100 সিট আমরা নিব, 100 সিটের নাম ওরা বলতে পারে না। দর্শক, দিন শেষে যেটা হবে, 2-1টা সিট তাদের ধরিয়ে দিবে অথবা 2-1 জন জিতবে, এর বেশি কিছু না। অথচ এদের সম্ভাবনা ছিল আগামী নির্বাচনে বাংলাদেশের রাজনীতিতে একটা তোলপাড় তৈরি করে দেয়া। উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের সিদ্ধান্ত এটা একটা ইম্যাচিউর ডিসিশন। অনেকে প্রশংসা করছে, কিন্তু এটা আবেগী প্রশংসা। যে উপদেষ্টা পদ থেকে জনতার কাতারে আসা, বেইলি রোডের বাংলো থেকে জনতার কাতারে আসা এত সহজ নয়, এত সহজ নয়। কিন্তু এটা আনওয়াইজ ডিসিশন।
ওই বেলি রোডের বাংলোতে যাওয়ার জন্যই তো আপনি জনতার কাতারে, তা আপনি অলরেডি গিয়েছেন, সেখান থেকে আসবেন কেন? আর নাহিদ ইসলাম এমন কেউ না যে তার কোনো বিকল্প নতুন দলে নেই। আর নাহিদ ইসলাম আসার মাধ্যমে যে বললাম যে বিএনপির ন্যারেটিভ, বিএনপির কাছে নিজেরা ধরা পড়েছে, বিএনপির জালে আটকা পড়েছে। কারণ দেখেন, বিএনপি কিন্তু অলরেডি বলেছিল, কারণ এটাই ওয়াইজ ডিসিশন হতো। আমি মনে করি এটা বিএনপি চাপ দিয়ে এটা করিয়েছে। ব্যক্তিগতভাবে নাহিদ পদত্যাগ করতে চায়নি, এটা আমার কাছে প্রাপ্ত তথ্য। তো শেষ পর্যন্ত নাহিদের সহকর্মীদের চাপে তিনি আর থাকতে পারেননি, আসতে হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই বলেছিল যে ছাত্ররা উপদেষ্টা পরিষদে থাকলে সেটা নিরপেক্ষ সরকার হয় না, তাদেরকে পদত্যাগ করতে হবে, দল গঠন করলে পদত্যাগ করবে। নাহিদ কিন্তু কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল, কিন্তু শেষে কি হলো? সে মির্জা ফখরুলের কথাই শুনলো। এর মানে ফখরুলদের বিএনপির জালে তারা ধরা পড়ল, যে ওরাই, নাহিদরাই সরকারের থেকে দল গঠন করেছে। নাহিদ তো প্রমাণ করে চলে এসেছে, বিএনপির অবস্থানকে প্রমাণিত করে। এখন বিএনপি এখন বলছে যে ঠিক আছে, নাহিদ এসেছে, তোমাকে স্বাগত, এখন আসিফ মাহফুজ তোমরাও আসো। তারপরে সরকারটা বিএনপি ইচ্ছা মতো চালাতে পারবে। বিএনপির খায়েশ পূরণে, কারচুপির নির্বাচনে আসতে বা সংস্কার বাধাগ্রস্ত করতে আর কেউ বাধা দিতে পারবে না। এই কাজটা নাহিদ করে আসলো। এগুলো জাস্ট দেখেন, হ্যাঁ, যদি ছাত্ররা কোনো ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টি করতে পারত, যেই দল সবাইকে নিয়ে এগিয়ে যাবে এবং যেই দল ক্ষমতায় আসবে, সেই সম্ভাবনা তারা এমনিতে নিজেরাই শেষ করে দিল। এই বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ মাস্টার মাইন্ড যারা, তারা এখানে নেই, এই দলে কিন্তু নেই। যারা ক্রেডিটবাজি করেনি, ঠান্ডা মাথায় বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, নাহিদ আসিফদের অনেক বস, তারাও কিন্তু এই দলে আসছে না। অতএব দর্শক, দিন শেষে নাহিদের পদত্যাগের পরিণতি হচ্ছে বিএনপির সাথে সমঝোতা, এছাড়া কোনো উপায় নেই। এবং বিএনপির কোর্টে অলরেডি বল ঠেলে দেওয়া হয়েছে নাহিদ পদত্যাগের মাধ্যমে। দেখেন, ছাত্রদলের সেক্রেটারি চীন থেকে একটা লেখা লিখেছে, এটা তাৎপর্যপূর্ণ, এটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। যারা নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব গ্রহণ করবেন, নতুন পথ চলায় তাকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি তার নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হবে, তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর অটল থাকবে। এর মানে কি জানেন? ওই ডিসেম্বরে নির্বাচন হবে, তোমাদেরকে সিট দেওয়া হবে, আশা করি তোমরা চালাকি করবা না, তোমরা বিএনপির সাথে রাজি হবো যে নির্বাচন ডিসেম্বরে। এটা হচ্ছে তাদের প্রত্যাশা, এটাই হবে, দিন শেষে এটাই হবে, কিচ্ছু করতে পারবে না ওরা। নতুন রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যাতে ভবিষ্যতে ফেসিবাদী রাজনৈতিক চেতনা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীগুলোর অপতৎপরতা এবং গোপন তৎপরতার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকে। বিএনপি তাদেরকে 2-1টা সিট ধরিয়ে দিবে, কিন্তু জামাত শিবিরের বিরোধিতা করতে হবে। এই যে গোপন তৎপরতা শব্দটা এবং স্বাধীনতা বিরোধী গোষ্ঠীগুলোর অপতৎপরতা, এটা দ্বারা বুঝিয়েছে যে জামাত শিবিরের বিরুদ্ধে থাকতে হবে, তাহলে তোমাদের 2-1টা সিট কলার মতো ধরিয়ে দিব, চকলেটের মতো, এটা মিন করেছে। জনাব নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করার অব্যাহতি পরেই দলের দায়িত্ব নেওয়ার ঘটনার এটা সুস্পষ্ট যে দল গঠনের জন্য বিগত দিনগুলোতে যে প্রক্রিয়া চলেছে, জনাব নাহিদ ইসলাম সরকার থেকেও সেই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন। রাইট, এখানে রাইটলি অ্যাড্রেস করেছেন। দল গঠনের প্রক্রিয়া কিছু না জেনে হঠাৎ করে দলের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন, এমন যুক্তি অবিশ্বাস্য। আমি একমত, এটা তো যে কেউ বুঝে এর সাথে জড়িত ছিল। এর মানে এখন উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ পদত্যাগ করে, নাহিদের পদত্যাগের স্ট্রং বিরোধিতা আমি কেন করছি? নাহিদ পদত্যাগ করে আসিফ এবং মাহফুজের পদত্যাগের রাস্তা তৈরি করেছে, আর পদত্যাগ চাওয়ার বৈধতা উৎপাদন করেছে। নাহিদ পদত্যাগ করেছে, আসিফ নাহিদ কেন করবে না? কারণ তারা তো একই কাজ করেছে, করতে বাধ্য তারা। বিএনপি জোর করে পদত্যাগ করাবে কিছুদিন পর, তারপরে বিএনপি 2-1টা সিটের মূল্য ঝুলিয়ে ডিসেম্বরে নির্বাচন নিয়ে ভোট কারচুপি করে বিএনপি ক্ষমতায় নিয়ে যাবে। ছাত্ররা ভুল করলো, তবে এই ছাত্ররা ভুল করেছে, জনগণ যাদের সাথে থাকবে না, দেখবেন যে সঠিক সময়ে বিপ্লবে আর এক ফোর্স দাঁড়িয়ে গিয়েছে। এদেশে জামাত শিবির আছে, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াসরা আছে, তারা ধ্বংসের হাত থেকে দেশকে বাঁচাবে, আপনি লিখে রাখেন। ছাত্ররা ভুল করলো, তারা সবচাইতে বড় ভুল করলো, তাদের পার্টিটা
সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ পার্টি করার সুযোগ ছিল, কিন্তু না, তারা এখন বামপন্থীদের একটা এক্সটেনশনে পরিণত হওয়ার এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিল। বিএনপি মূলও ঝুলাবে 2-1টা আসনের, বিএনপির দিকে যাচ্ছে, কোনো বিকল্প নাই, বিএনপির জালে ওরা আটকা পড়েছে। জনাব নাহিদ ইসলাম পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না। জনাব আসিফ মাহমুদ এবং জনাব মাহফুজ আলম ডিফ্যাক্টো নতুন দলের নেতা, রাইট? পদত্যাগ করতেই হবে, কিছু করার নেই। সরকারটাকেও এখন 111 বানিয়ে দিয়ে আসে তোমরা পদত্যাগ করে। নির্বাচনে অংশগ্রহণ করলে তারা নতুন দলের হয়েই করবেন, বাস্তবতা উপেক্ষা করার সুযোগ নেই, এটাই বাস্তবতা, এটা সবাই জানে। জনগণের চোখে ধুলো দেওয়া অসম্ভব। সরকারকে নিরপেক্ষ করতে হলে সকল ছাত্র প্রতিনিধিকে সরকার থেকে পদত্যাগ করতে হবে, সরকারের সাথে বিশেষ সখ্যতা পরিহার করতে হবে। দেখেন, এখন আসিফ মাহফুজরাও পদত্যাগ করবে, ওই বিএনপির সাথে দর কষাকষি করে যে আমাদেরকে কয়টা সিট দেবা, কারণ পদত্যাগ করার নৈতিক গ্রাউন্ড সব তৈরি করে এসেছে। এখন বিএনপির সাথে দর কষাকষি করার বিষয়টা। তাহলে দর্শক, নাহিদ ইসলামের পদত্যাগের যে ঐতিহাসিক ভুল, এর পরিণতি হচ্ছে বিএনপির লেজ ধরে 2-1টা সিট পাওয়ার চেষ্টা, এবং ওরা জাতিকে একটা বিপদের মধ্যে ফেলে দিল। কিন্তু ভয় নাই, আর এক বিপ্লবী গোষ্ঠী দাঁড়িয়ে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে, ডক্টর ইউনূসকে প্রোটেক্ট করবে। আর ছাত্ররা এরা ভুল করলো, কিছুদিনের মধ্যেই নাহিদ ইসলাম হতাশ হয়ে পড়বেন, লিখে রাখেন। যারা আজকে এই দলে যাচ্ছেন অনেকে হতাশ হয়ে ওখান থেকে ফিরে আসবেন। ওদের অন্তর্কন্দল বামদের এক্সটেনশনে অনেকে টিকতে পারবেন না, এবং মাঠ পর্যায়ে কমিটি দেওয়া, সংগঠন সম্প্রসারণ করা, এটাও পারবেন না। একটা সুযোগ ছিল যে কিংস পার্টি হওয়া, যদি নাহিদ পদত্যাগ না করতেন, কিন্তু নাহিদ পদত্যাগের মধ্য দিয়ে কিংস পার্টি হওয়ার রাস্তাও বন্ধ করে দিলেন। দেয়ার ইজ নো ওয়ে ছাত্রদের দলের সামনে। দর্শক, 6 পদে আওয়ামী লীগের প্যানেলের জয়, বিএনপি জামায়াত পেল 5 পদ। তো দর্শক, আমি কিন্তু আপনাদেরকে বরাবরের মতোই একটা কথা বলি, আজকেও সেই কথাটাই বলবো। আমি কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত বলছি, তৃণমূলের আওয়ামী লীগ, গ্রামগঞ্জের আওয়ামী লীগ, থানা উপজেলার আওয়ামী লীগ ঘাপটি মেরে বসে আছে। তারা ধারালো অস্ত্রের চাইতে বেশি শক্তিশালী। আমি কিন্তু এটা বলি, শেখ হাসিনা 16 বছর ক্ষমতায় থেকে এমনভাবে ঘাঁটি তৈরি করেছে, এসব ঘাঁটিগুলো ভাঙতে সময় লাগবে, অনেক কষ্ট হবে, সময় লাগবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দিন যত যাচ্ছে তত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে। যত অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হবে তত আওয়ামী লীগের কপাল খুলবে, আওয়ামী লীগ সুখবর পাবে। তো দর্শক, যাই হোক, গতকাল থেকেই 6 পদে আওয়ামী লীগের প্যানেলের জয়, বিএনপি জামায়াত পেল 5 পদ। এই সংবাদটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা, বেশ সমালোচনা। বিশেষ করে আওয়ামী লীগের নেতারা তো তারা বলছেন আমাদের কপাল খুলে যাচ্ছে, এবার জনগণ এবার বুঝতে পারছে, এবার আমাদের কপাল খুলে যাবে। বিশেষ করে আওয়ামী লীগের নেতারা এসব কথাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছে। তো দর্শক শ্রোতা, যাই হোক, আমি আপনাদের কাছে শেয়ার করব। দেখেন, আমি এক্সট্রা করে প্রথমে কথা বলবো না, আমি ভিডিও শেষে কিছু মন্তব্য করব। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। খবরের শিরোনাম হচ্ছে 6 পদে আওয়ামী লীগের প্যানেলের জয়, বিএনপি জামাত পেল 5 পদ। চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন 2025 এর বিএনপি জামাত প্যানেলের চেয়ে আওয়ামী লীগের পন্থীরা বেশি পদ পেয়েছে। বুঝাই যাচ্ছে আওয়ামী লীগের সমর্থন জানি এখন অনেক স্ট্রং। যারা বলছেন, যারা ভাবছেন ভাই আওয়ামী লীগ একেবারে বিতাড়িত হয়ে গিয়েছে, আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগের কবর রচিত হয়ে গিয়েছে, আর ভাই
আপনারা তো এইসব মাইন্ড সেট আপে নেই, এইসব কথা বলে আপনারা নিজের পচা নিজে পড়ছেন। কারণ ভাই, আওয়ামী লীগের শেখ হাসিনা অপরাধ করতে পারে, আওয়ামী লীগের রাবক বোয়ালটা অপরাধ করতে পারে, তাই বলে কি পুরো আওয়ামী লীগ দোষী? সেটা কিন্তু কখনোই না। তো দর্শক, যাই হোক, খবরে বলা হচ্ছে সোমবার 24শে ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ভবনে বিরতিহীন ভোট গ্রহণ চলে। পরে গণনা শেষে রাত 8টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তাহিব জামিল চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা করেন। নির্বাচনে ভোটার ছিলেন 224 জন, 202 জন ভোট প্রদান করেন। 1 বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচনে 3টি প্যানেলে এবং একজন স্বতন্ত্র সহ 34 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জানা যায়, আওয়ামী লীগের সমর্থিত প্যানেল মনিরুল ডলার পরিষদ 6টি পদে, বিএনপি জামাতের সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল 5টি পদ এবং শুধু বিএনপির সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ আইনজীবীর ঐক্য ফ্রন্ট প্রার্থীরা 2টি পদে নির্বাচিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছে বিএনপি জামাত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেলের মাহমুদ ইসাক। সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন বিএনপির সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী ঐক্য ফ্রন্টের মাহমুদুল ইসলাম কনক। দর্শক, এরপর বলা হচ্ছে এর মধ্যে আওয়ামী লীগের প্যানেলের প্রার্থীরা সিনিয়র সহসভাপতি, অর্থ সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যর 2টি পদে বিজয়ী হয়েছেন। বিএনপি জামাত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদকের 1টি পদ, গ্রন্থগার সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যের 2টি পদে বিজয় হয়েছে। এছাড়া এককভাবে শুধু বিএনপির সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী ঐক্য ফ্রন্ট প্রার্থীরা সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদকের 1টি পদে বিজয়ী হয়েছেন। দর্শক, এই ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবীর সর্বশেষ সংবাদ। অর্থাৎ 6টি পদে আওয়ামী লীগের প্যানেলের জয়, বিএনপি জামাতের জয় 5টি পদে। বোঝাই যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবীতেও আওয়ামী লীগের প্যানেল এখনো ধারালো অস্ত্রের চাইতে বেশি স্ট্রং, যেটা বাস্তব কথা। তো দর্শক, এর আগে কিন্তু আমরা বিভিন্ন আরো জেলায় দেখেছি আওয়ামী লীগের যে প্যানেলগুলো রয়েছে, সেখানেও কিন্তু আওয়ামী লীগের প্যানেলগুলোতে আওয়ামী লীগের সমর্থকরা তারা কিন্তু জয়লাভ করেছে। তো দর্শক, এই নির্বাচনগুলো না পুরো দেশকে কিছু ইঙ্গিত দিচ্ছে। আমার মনে হয় এই নির্বাচনগুলো না পুরো জাতিকে কিছু ইঙ্গিত দিচ্ছে। এই নির্বাচনগুলো না রাজনৈতিক দলগুলোকে কিছু ইঙ্গিত দিচ্ছে। তো দর্শক, সাম্প্রতিক এমন একটা পরিস্থিতি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা, যেভাবে আইন শৃঙ্খলার বেহাল দশা শুরু হয়ে গিয়েছে, আমার মনে হয় দর্শক কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার সাকসেস হতে পারবে না। কারণ আইন শৃঙ্খলা বাহিনী যদি আপনি সাকসেস না করাতে পারেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনি সামাল দিতে না পারেন, তাহলে অবস্থা দিন যত যাবে তত ভয়ানকের দিকে চলে যাবে। তো দর্শক, যাই হোক, সেদিকে যাব না। অবশ্যই দর্শক বুঝতেই পারলেন বিষয়গুলো। কি ভাবছেন দর্শক আওয়ামী লীগের? গতকাল রাত থেকে মানুষ পেটানোর নানা ভিডিও ছড়িয়ে পড়ল ফেসবুকে। সব সময় ভিডিও না থাকলে অন্তত তথ্য, অমুক জায়গায় চোর ধরা হয়েছে, তমুক জায়গায় ডাকাত ধরা হয়েছে, ছিনতাইকারী ধরা হয়েছে, তাদেরকে পেটানো হচ্ছে, লাইট পোস্টের সাথে, ল্যাম্প পোস্টের সাথে বেঁধে পেটানো হচ্ছে। এমন একটা নিউজ দেখলাম, কেউ লিখেছেন কোনো এক জায়গায় ছিনতাইকারী ধরে পেটানোর সময় ছিনতাইকারীর একটা পা কেটে নিয়ে চলে গেছে, এমন একটা নিউজ। আমি জানি না বাস্তবে হয়েছে কি না,
হতেই পারে। ইনফ্যাক্ট আমাদের এই বিভৎসতা বা নৃশংসতার সাথে আমি অন্তত দীর্ঘদিন থেকে পরিচিত, আমরা সবাই পরিচিত। আমরা এক বিভৎস পরিস্থিতি তৈরি করতে যাচ্ছি এবং আমরা অনেকে এটাকে সমর্থন করছি। আমি অবাক হয়ে দেখলাম এই ভিডিওগুলো শেয়ার করার সময় আমার বিবেচনায় সেন্সিবল মানুষও কেউ কেউ এর প্রতি সমর্থন সূচক বাক্য লিখে শেয়ার করছেন। এক ভয়ঙ্কর প্রবণতা। আমরা মানি গত কয়েকদিন থেকে, বেশ কয়েকদিন থেকে বা কয়েক সপ্তাহ থেকে দেশের আইনশৃঙ্খলার অবস্থা বেশ খারাপ। মানুষ নানা রকম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে যা হয়, একটা ফোবিয়া তৈরি হয়ে গেলে বাস্তবে ঘটনা যা ঘটছে মানুষ তার চেয়ে ভয় বেশি পায়, মানুষ ভয় বেশি পাচ্ছে, এটা অযৌক্তিক না। কিন্তু এই প্রেক্ষাপটে আহ্বান জানালেন অনেকে যে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর যেভাবে আমরা রাস্তায় নেমেছিলাম সেভাবে এখন আমাদের নিজেদের রক্ষা করতে হবে। এই আহ্বান দেখেছি, প্রত্যেকে রাস্তায় নামার কথা বলেছেন। রাস্তায় নেমে পাহারা দেওয়ার কথা টু সাম এক্সটেন্ট আমরা যদি ছাড়ও দেই, আমি এটাকেও খুব সহজভাবে দেখতে চাই না, কিন্তু যদি টু সাম এক্সটেন্ট একটু ছাড়ও দেই, আমরা যদি কিছু কিছু লোকজনকে ধরে ফেলতে পারিও, তাদেরকে এরপর পিটিয়ে বেঁধে রেখে যা করছি, এটা আমাদের রাষ্ট্র গঠনের জন্য এক বড় বিপদের ব্যাপার। আর এই মুহূর্তে শর্ট টার্ম যে বড় বিপদটা হবে সেটা হচ্ছে দেশের অভ্যন্তরে এবং বাইরে বাংলাদেশে কোনো সরকার নেই, এই পারসেপশনটা তৈরি হবে। এ খুব ভয়ঙ্কর প্রবণতা। আরেকটা আলাপ এসছে যেটাকে আমি খুব নেগেটিভলি দেখতে চাই। কেউ কেউ এই মব জাস্টিস, কেউ কেউ বলছেন, আমি বহু সময় বলেছি মবের সাথে জাস্টিস শব্দটা যায় না। মব কোনোদিন জাস্টিস করতে পারে না। একজন প্রকৃত অপরাধীকেও যখন মব যা করে এটা জাস্টিস না। সুতরাং মব যা করে এটা ভায়োলেন্স ইন এনি ফর্ম। সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীর ওপরেও যদি হয়, সবচেয়ে ভয়ঙ্কর আওয়ামী লীগের সন্ত্রাসীর ওপরে হয়, সেটা ভায়োলেন্সই হবে, মব জাস্টিস বলে কিছু নেই। যাই হোক, কেউ কেউ বলছেন এটা করতে গিয়ে বড় বিপদ হতে পারে যে নিরপরাধ মানুষ এই ধরনের ঘটনার শিকার হতে পারে। কেউ কেউ বলছেন যে এটার মধ্যে একটু মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ধরনের মানুষ টার্গেটে পরিণত হতে পারেন, অথবা কেউ পরিকল্পিতভাবে কাউকে টার্গেট করতে পারেন। আসলে পারেন। রাস্তায় কেউ একজন হেঁটে যাচ্ছেন, আপনার শত্রু, আপনি তার পেছনে ছিনতাইকারী বলে ধর ভরে যদি চেঁচিয়ে দৌড় দেওয়া শুরু করেন, বহু মানুষ কোনো কিছু প্রশ্ন করার আগেই তাকে ধরে পেটাতে শুরু করবে, মেরেও ফেলতে পারে। এটাকে তারা সামনে আনছেন। এটাও এক খুবই অসুস্থ, খারাপ যুক্তি, খুব খারাপ যুক্তি। তার মানে ভাবটা এরকম, আমরা যদি জেনুইন ছিনতাইকারী, চোর, ডাকাতকে ধরে ফেলতে পারি, ধর্ষককে ধরে ফেলতে পারি, তাহলে তাকে পিটিয়ে মেরে ফেলা জায়েজ আছে। এর উল্টো পাশেই ব্যাপারটা তাই। দীর্ঘদিন থেকে আসলে এই আলাপটাই হয়েছে এবং এই আলাপটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আমি একটু পেছনে যাই, অনেক আগে আমার ব্লগের লেখালেখি শুরুর দিকের ঘটনা। আমিনবাজারের 6 জন ছাত্রকে পিটিয়ে মারা যখন হয়েছিল, যখন দেখা গেল তারা আসলে ডাকাত ছিল না, প্রথম তাদেরকে ডাকাত সন্দেহে ধরে পিটিয়ে মেরা ফেলা হয় শবে বরাতের রাতে। পরে যখন দেখা গেল তারা ডাকাত ছিল না, তখন সেটা নিয়ে আমাদের অনেকের হাহুতাশ ছিল। এটা হচ্ছে খুব ভয়ঙ্কর ব্যাপার। তখন একটা ব্লগ লিখেছিলাম, হেডলাইন আমার মনে আছে, ধরে নিলাম ওরা ভয়ঙ্কর ডাকাত। মানে ওটা ভয়ঙ্কর ডাকাত হলেও আমরা পিটিয়ে মেরে ফেলতে পারি? ইজ ইট আ স্টেট? একটা স্টেট তখন স্টেট হয়ে ওঠে যখন সে বিচার করতে পারে। স্টেট তো নিজে হত্যাই করতে পারে না। আর আমরা জনগণের নাগরিক যখন হয়ে উঠব, আমরা স্টেট যদি হয়ে ওঠে, আমরা নাগরিক হব। নাগরিক আইন এবং বিচারের হিসাব করবে, সেটা কিভাবে কাজ করবে সেটা করবে। ফাইন, এটাই নিয়ম, এটাই হতে হয়, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন আছে, বাংলাদেশে অপরাধ তদন্ত নিয়ে প্রশ্ন আছে, বাংলাদেশে এসব নানান সংকটের কারণে অপরাধীরা জেলে যায়, বেরিয়ে আসে, জামিন পেয়ে যায়। কোনো একজন পুলিশ অফিসারের একটা স্টেটাস আমার আমি শেয়ার হতে দেখলাম, যেখানে তিনি বলছেন যে একজন ছিনতাইকারীকে গত কয়েক বছর উনি 3 বার ধরেছেন, আরও 2 বার তার থানার আর কেউ ধরেছেন। তার মানে উনি বারবার জামিন পেয়ে যাচ্ছেন। তাহলে আসলে এটা বন্ধ হবে কিভাবে, সেটার সমাধান আমরা কিভাবে করব, ইটস এ টোটালি ডিফারেন্ট ডিবেট। কিন্তু আমরা ধরে পিটিয়ে মেরে ফেলা, ধরে পেটাতেই পারি না। একটা মানুষ আর একটা মানুষকে পেটানোর অধিকার একটা সময় রাখে যখন তিনি নিজে বাঁচার চেষ্টা করছেন। ছিনতাইকারী আপনাকে আমাকে আক্রমণ করছে,
আমরা যদি মনে করি তাকে পাল্টা আঘাত করে আমরা বাঁচতে পারবো এবং সেটা ঠেকাতে পারবো, আমরা তখন সেটা করতে পারি। এর ছাড়া কোনো একটা মানুষকে ইভেন হাতে নাতে ধরে ফেলার পর, সেই অবস্থায় নিয়ে আসার পর তাকে পেটানোর অধিকার আমরা রাখি না। খুবই আইডিয়ালিস্টিক লাগছে, আমি জানি অনেকে বলবেন এগুলো মানে কিতাবের কথা, সব কেতাবি কথা না বলা ভালো, কিন্তু না, এই কেতাবি কথাগুলো একটা রাষ্ট্র গঠনের খুবই পূর্ব শর্ত। কিন্তু যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই, আরেকটা বড় বিপদ অপেক্ষা করছে বাংলাদেশের অভ্যন্তরে। যখন জনগণ এই কাজগুলো করতে শুরু করে দেয়, তখন এই আলাপ তোলা খুব সহজ যে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে এবং এখানে সরকার আসলে আর এফেক্টিভ না। এই বয়ান বাংলাদেশের ভেতরে কেউ কেউ দিতে চায়। এটা হলেই তো এই সরকারকে সরিয়ে অন্য কোনো ধরনের সরকার, সেটা সরাসরি সামরিক অথবা মুখোশ পরিহিত সামরিক ১/১১ মতো, কিংবা সোকল্ড বিপ্লবী সরকার তৈরির একটা প্রেক্ষাপট হয়তো তৈরি করা যায়। অ্যাট দ্য সেম টাইম বাইরের যেসব শত্রু আছে আমাদের দেশের, ভারত বা আর কেউ, তারা বাংলাদেশে যে একটা মবক্রেসি চলছে, এটা একটা মবক্রেসি, আসলে বাংলাদেশের যে কোনো সরকার নেই, এই ন্যারেটিভ এস্টাবলিশ করা সবার জন্য ইজি হয়ে যায়। সো এই প্রত্যেকটা বিপদ, প্রত্যেকটা ঝুঁকি আমাদের সামনে আছে। অ্যাবভ অল, কেউ কোনো কিছু যদি নাও করে, বাংলাদেশকে আমরা একটা গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক দেশ হিসাবে গড়ে তুলতে চাই, যেখানে অনেক গুরুত্বপূর্ণ পূর্ব শর্তের মধ্যে একটা হচ্ছে আইনের শাসন থাকবে, বিচার ব্যবস্থা ঠিকঠাক মতো কাজ করবে, বিচারের মাধ্যমে অপরাধীদের শাস্তি দেওয়া যাবে। কেউ বলতে পারেন আপনার তো ছিনতাই হয় নাই কোনো দিন, তাই আপনি সব বুঝবেন। আমার নিজের ছিনতাই হয়েছে, 4 বার আমি ছিনতাইয়ের শিকার হয়েছি। সাম্প্রতিক অতীতে নেই, কিন্তু আমার 4 বার ছিনতাই হওয়ার অভিজ্ঞতা আছে। আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এমনকি শারীরিকভাবে খুব বড় আহত না হলেও আমি একবার মলমপাঠি বলে আমি আমার চোখ নিয়ে খুব বড় বিপদে পড়েছিলাম। যন্ত্রণা তো ছিলই, সে চোখের ওপরে ঝুঁকি আসবে সেই পরিস্থিতিও তৈরি হয়েছিল। তারপরও আমি মনে করি এইসব মানুষকে কোনোভাবে আমরা তাদেরকে আঘাত করতে পারি না। আমরা এই রাষ্ট্রটাকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। গড়ে তোলার পূর্বশর্ত হিসেবে আমাদেরকে নাগরিক হয়ে উঠতে হবে। আমরা যদি নাগরিক না হয়ে উঠি, আমরা যদি মবের মতো আচরণ করি, আমরা যদি আদিম ট্রাইবাল সোসাইটির মতো আচরণ করি, তাহলে তো আমরা রাষ্ট্র গঠন করতে পারবো না। রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্বশর্তদের একটা হচ্ছে এর যে বাসিন্দারা আছেন তাদেরকে নাগরিক হয়ে উঠতে হবে। সুতরাং আমরা যারা নানানভাবে বলছি অপরাধীকে আঘাত করতে গেলে অন্যরা নিরপরাধীরা আঘাত প্রাপ্ত হতে পারেন, সেটা একেবারেই নাগরিক হওয়ার পথে বাধা। সেটা আমরা নাগরিকের মতো কথা বলছি না। বা কেউ বলছেন অল্প কিছু চড় থাপ্পড় দিয়ে দাও, খুব বেশি মারা যাবে না, এগুলো প্রত্যেকটা নাগরিকের মতো কথা না, এগুলো প্রত্যেকটা ট্রাইবাল সোসাইটির কথা। প্লিজ আমরা এগুলো থেকে সরে আসি এবং যে কোনো রকম, যে কোনো ক্ষেত্রে যে কারো উপরে শারীরিক আঘাতের বিরুদ্ধে দাঁড়াই। আইন, বিচার, পুলিশ, নানা সংকট আছে, তারপরও না বিদ্যমান প্রেক্ষাপটে এমনকি আমরা যদি পাহারা দিতেও মাঠে থাকি, এটাও খুব ভয়ঙ্কর। কিন্তু আমি বুঝি মানুষ যখন নিরাপত্তাহীন হয়ে ওঠে, চক্রান্ত আছে, চক্রান্তের মধ্যেও নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে। ইনফ্যাক্ট চক্রান্ত নিয়ে আমি একটা স্ট্যাটাস দেখলাম, একজনের খুবই রাইটলি লিখেছেন, কেউ শেয়ার করেছেন। সেটা হলো এই যে অনেকগুলো ঘটনা ঘটছে এবং প্রচুর ভিডিও পাওয়া যাচ্ছে। এত ভিডিও তো সিসি ক্যামেরার ভিডিও এত পাওয়া যাওয়ার কথা ছিল না, কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে। তার মানে এর পেছনে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে যে জনগণের মধ্যে নিরাপত্তা বোধের হীনতা তৈরি করতে চায়। সুতরাং সব কিছু আছে আমাদের মধ্যে, এই ধরনের মানসিকতা তৈরির ব্যাপার আছে, কিন্তু আমরা যেন চেষ্টা করি সেটাতে রেসপন্ড না করতে। রাদার আমরা সরকারের উপর ক্রমাগত চাপ দিয়ে যেতে থাকি যেন সরকার তার বাহিনী দিয়ে, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে আইন শৃঙ্খলার পরিস্থিতির সিগনিফিক্যান্ট উন্নতি তৈরি করে। প্লিজ, আমরা সবচেয়ে ভালো হয় পাহারা দিতেও রাস্তায় নামা, আর নামলেও কোনোভাবেই যদি এরকম। তো বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা ছিল উপদেষ্টা নাহিদ কেন পদত্যাগ করছে। অনেকেই বলতেছে এই উপদেষ্টা নাহিদ পদত্যাগ করার পরে গণধোলাই খাইছে, এগুলো কিন্তু ফেক এবং গুজব। দয়া করে আপনাকে গুজবে কান দেবেন না। বিশেষ করে ছাত্ররা নতুন দল গঠন করতেছে, যার জন্য মূলত নাহিদ পদত্যাগ করা, এছাড়া এর বাইরে কিছু না। নাহিদ বলতে কি, কিছুদিন পরে শুনবেন যে উপদেষ্টা মাহফুজ, তারপরে উপদেষ্টা আসিফ, এরাও কিন্তু খুব শীঘ্রই দেখবেন যে আপনার পদত্যাগ করছে। কারণ ছাত্ররা খুব শীঘ্রই নতুন
রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, যার জন্য তারা এখান থেকে পদত্যাগ করতেছে। আরও গুঞ্জন শোনা যাচ্ছে সামনে 28 তারিখে মানে 28শে ফেব্রুয়ারিতে নাকি ছাত্ররা নতুন দলের ঘোষণা দেবেন, তাদের দলের কি নামকরণ করা হয়েছে। ইতিমধ্যে ভিডিও ফুটেজ থেকে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। দয়া করে আজকের ভিডিওটি দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেল